আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একটি দল মুক্তিযোদ্ধাদের দিয়েছে নামকাওয়াস্তে সম্মাননা, ধ্বংস করেছে স্বাধীনতার চেতনা, সশস্ত্র বাহিনী দিবসে বলেছেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ না দিলে সরকার পতনের আন্দোলনে হুঁশিয়ারি মির্জা ফখরুলের, সংসদ থেকে সরে যাবার হুমকি বিএনপির এমপিদের। কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া বাসের হেলপার ও ড্রাইভার আটক, বেপরোয়া গাড়ি চালিয়ে 6 মাসের শিশুসহ 3 জনকে আহত করা কিশোর চালকও গ্রেফতার। জাপানি বংশোদ্ভূত 2 শিশু বাবার কাছেই থাকবে, মা 10 দিন করে বছরে 3 বার থাকতে পারবেন মেয়েদের সঙ্গে, রায় হাইকোর্টের। মায়ের আসা যাওয়ার খরচ দেবেন বাবা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি দল মুক্তিযোদ্ধাদের নামকাওয়াস্তে সম্মাননা দিলেও ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের জন্য দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। লাখো শহীদের রক্তে অর্জিত দেশের স্বাধীনতা ব্যর্থ হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গণভবন থেকে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের জন্য সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ৭৫-এর পর বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচার করতে দেয়া হয়নি, এমনকি মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে ভয় পেতেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাদের যে সম্মান প্রকৃতপক্ষে ৭৫-এর 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা পর হারিয়ে গিয়েছিল, সেই সম্মানটা আবার যেন ফিরে আসে, আমরা তার ব্যবস্থা নিয়েছি এবং সেভাবেই আমরা চেষ্টা করেছি যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। ৯৬ সাল থেকে মুক্তিযোদ্ধাদের যে তালিকা ছিল সেই অনুযায়ী তাদেরকে সার্টিফিকেট প্রদান করা, এবং প্রতিটি সার্টিফিকেট আমি নিজের হাতে সই করেছি এবং সেটা আমাদের অব্যাহত ছিল। যদিও 2001-এ যারা ক্ষমতা এসেছিল তারা যেহেতু স্বাধীনতা বিরোধীদের নিয়েই ক্ষমতায় আসে, কাজেই সেই সার্টিফিকেটগুলি বাতিল ঘোষণা করে এবং আবারও মুক্তিযোদ্ধাদের জন্য তাদের নাম কাওয়াস্তে তাদেরকে হয়তো কিছু সম্মাননা যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলি পেত, কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে সেই চেতনাকে আবার ধ্বংস করার চেষ্টা করে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। করোনা ভাইরাসই শুধু নয়, যে কোনো দুর্যোগ দুর্বিপাক মোকাবেলায় বাংলাদেশ সক্ষম বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে, সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। কাজেই লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে অর্জন করেছি সেটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। কাজেই এই সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত স্বাধীনতা এটা কখনো ব্যর্থ হতে পারে না। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে 2020-21 বছরের শান্তিকালীন পদক দেন প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিকেলে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে সশস্ত্র বাহিনীর উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে বাহিনী সদস্যদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত থাকে। অবকাঠামো নির্মাণ, যোগাযোগের পাশাপাশি পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য রক্ষায়ও ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী। শেখ হাসিনা বলেন, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে কাজ করছে সরকার। এই উন্নয়ন যাত্রায় সশস্ত্র বাহিনীকেও ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে আমরা আরও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাই রূপকল্প 2021-এর সফল বাস্তবায়নের মাধ্যমেই ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম 5টি দেশের মধ্যে স্থান করে নিয়েছি। বর্তমানে বাংলাদেশ বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। আমরা দারিদ্র্যের হার 40% থেকে 20.5%-এর নিচে নামিয়ে এনেছি।
মাথাপিছু আয় 2554 মার্কিন ডলারে উন্নীত করেছে। আর্থসামাজিক সকল সূচকে অভূতপূর্ব উন্নয়ন সাধন হয়েছে। অন্যদিকে দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল 8টার পর ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল গাঢ় বর্ণনা দেয় রাষ্ট্রপ্রধানকে। পরে শিখা অনির্বাণে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার পর মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল। পরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ না দিলে অবিলম্বে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মৌলানা ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি মৌলানা ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে আসম আব্দুর রব বলেন, প্রতিটি মানুষ বর্তমান সরকারের অত্যাচারে অতিষ্ঠ। ক্ষমতাসীন দল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মূল হোতা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনভাবে বাঁচতে হলে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার জিয়াউর রহমানের নামে কুৎসা রটানোর মাধ্যমে মূলত বঙ্গবন্ধুকেই অসম্মান করছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক। তা না হলে এই সরকারের পতনের আন্দোলন তাদেরকে অবশ্যই। এদিকে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। তারা বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। সংবিধানের 401 ধারাতে সরকারকে যে ক্ষমতা দেওয়া আছে তাতে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব। বেগম জিয়ার বাড়িকে সাব জেল ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে তাকে বিদেশে পাঠাতে পারে সরকার। রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন তারা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানববন্ধন করে বিএনপি দলীয় সংসদ সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, সরকার কমপক্ষে 30 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করেছে, কিন্তু খালেদা জিয়াকে তার প্রাপ্য জামিন না দিয়ে বন্দী করে রেখেছে। 3 বছর বেগম জিয়া সরকারের হেফাজতে ছিলেন। তার শরীরের অবস্থা এত খারাপ কেন হলো, তার জবাব সরকারকেই দিতে হবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি, এবং ওনার যদি কিছু হয় তার পুরো দায়ভার কিন্তু এই সরকারকে নিতে হবে। সরকার ইচ্ছে করলে নির্ভয়া আদেশের মাধ্যমে তাকে দেশের বাইরে অন্তপক্ষে সুচিকিৎসার জন্য পাঠাইতে পারে। আমরা চাই অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া হোক, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এর ব্যতিক্রম আমরা অন্য কোনো কিছুই মানব না। বেগম খালেদা জিয়ার যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, বাধ্য করবেন না সরকার আমাদেরকে সংসদ থেকে বেরিয়ে যেতে। সংবিধানের 401 ধারার অপব্যাখ্যা করে আইনমন্ত্রী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। 401 ধারায় সরকার যে কোনো ব্যক্তিকে, তিনি সাজাপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত নন, তাকে শর্তযুক্তভাবে বা শর্তহীনভাবে দণ্ড মওকুফ করতে পারে কিংবা দণ্ড স্থগিত করতে পারে। বেগম খালেদা জিয়ার মামলায় ওনাকে দণ্ড স্থগিত করা হয়েছে। সরকার দফায় দফায় শর্ত পরিবর্তন করেছে। সুতরাং এখন যে আইনমন্ত্রী বলছেন যে কোনোভাবেই ওনাকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নাই, এটা একেবারে সর্বৈব মিথ্যা কথা, আইনের অপব্যাখ্যা, আইনের ভুল ব্যাখ্যা। আপনি বলেছেন যে হাজতে ঢুকতে হবে, জেলে ঢুকে আবার আবেদন করতে হবে। ওয়াই নট? সাধারণ মানুষের কথা। সাবজেল ঘোষণা করা হোক। ম্যাডাম যে বর্তমান যে গৃহবন্দী আছে, যে বাড়িকে সাবজেল ঘোষণা করে এখান থেকেই তো আপনার কি বলে আবেদন করে নিয়ে তাকে বিদেশ পাঠানো হতে পারে, 24 ঘন্টার মধ্যে পাঠানো যেতে পারে। রাষ্ট্রপতির কাছে আমরা বলতে চাই, আপনি আপনার ক্ষমতা বলে আপনার ম্যাডামের চিকিৎসার ব্যবস্থা করুন।
দেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকলে বেগম খালেদা জিয়া আগেই জামিন পেতেন বলে মন্তব্য করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২০ দলের শরিক ৫ দলের নেতাদের আবেদন প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে আন্দোলনে হুমকি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জানমাল বিনষ্টের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। অন্যদিকে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপির শরিক কয়েকটি দল। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি আবেদন দেন তারা। বিষয়টি সরকার মানবিক ও উদার দৃষ্টিতে দেখবেন বলে মনে করেন ৫ দলের প্রতিনিধিরা। বেগম খালেদা জিয়া এত বেশি গুরুতরভাবে অসুস্থ যে দেশে চিকিৎসার মাধ্যমে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম। রাজনীতির সকল প্রকারের মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে রাজনীতির অতীতের ভুলভ্রান্তিকে ভুলে গিয়ে একান্তভাবেই মানবিকতার দৃষ্টান্তস্বরূপ একান্তভাবেই সহমর্মিতা প্রদর্শন করে সরকার যেন বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ব্যক্তিগতভাবে আবেদন, কোনো আইন কোনো দৃষ্টান্তের প্রয়োজন নাই। আপনি এককভাবে এই সিদ্ধান্ত নিন, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েই ইতিমধ্যেই শুভেচ্ছা প্রদর্শন করেছেন যে তিনি জেলখানার বাইরে এসে নিজের গৃহে আছেন। অতএব আপনার শুভেচ্ছাটা আরেক ধাপ বাড়িয়ে দিলে তিনি বিদেশ যেতে পারেন। পরে এই প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জানান, বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিতে পারে, কিন্তু হুমকি দিয়ে জানমালের ক্ষতির চেষ্টা করলে প্রতিহত করবে আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুযোগ না থাকলেও তাদের আবেদনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। এটা আমি যথাযথভাবেই আবার যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। বিএনপি দোয়ার মাহফিল করতে পারেন, মানববন্ধন করতে পারেন, তারা পলিটিক্যাল পার্টি তাদের কর্মসূচি দিতে পারেন, এগুলো যেগুলি কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন কিংবা জানমালের বিনষ্ট করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন। আবেদনটি রবিবারই পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই চিঠি প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিএনপির নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেছেন, দলটি কি বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চায়, না চেয়ারপারসন নিজেই বিদেশে পালিয়ে যেতে চান? রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, বিএনপি সবসময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করতে চায়, যা অনভিপ্রেত। গণ অনুসরণ করেছেন এবং সেখানে দেখলাম যে অনেকেই বক্তব্য রেখেছে যাদেরকে মানুষ মনে করে তারা রাজনীতিতে পরিত্যক্ত, যারা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে গেছে, তারা সেখানে গিয়ে অনেকেই দেখলাম তাদের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেছে। তার হাঁটুর ব্যথার জন্য কিংবা পেটের অসুবিধার জন্য কেন বিদেশ পাঠাতে হবে, এবং কথায় কথায় বিদেশ পাঠানো, আসলে কি তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, সেটি হচ্ছে প্রশ্ন, নাকি বেগম জিয়া পালাতে চাচ্ছেন, কোনটা? গণপরিবহনে হাফ পাস নির্ধারণ এবং অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেল্পারকে গ্রেফতারের দাবিতে রাজধানীতে সকালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা অবরোধ তুলে নেয়। এদিকে গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার পরিষদ। গণপরিবহনে অর্ধেক ভাড়া নির্ধারণের দাবিতে বকশীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় চানখারপুল থেকে বকশীবাজার এবং ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখে সড়কে যান চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেয় বাসের হেল্পার। এর বিচার চান শিক্ষার্থীরা। আমাদের দাবি হলো যে হাফ পাস চাই আমাদের, আর ধর্ষণ, আমাদের যে ধর্ষণের যে হুমকিটা দিচ্ছে তার বিচার চাই। বাসগুলো আমাদের লাইনে আসা যাওয়া করে, আমাদের সামনে দিয়েই যায়, কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করে। যাত্রাবাড়ি থেকে এই পর্যন্ত আগে দেওয়া হতো 5 টাকা, এখন 20 টাকা দেওয়ার জন্য কেন বলে? কে বলতেছে যে আমরা হাফ পাস করে দিব, কিন্তু হাফ পাস করলে তো এটা মুখে বললে হবে না, এটা কার্যকর করতে হবে।
একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। এর আগে বক্তারা বলেন, বিশ্ববাজারে ডিজেলের দাম কমলেও দাম কমাচ্ছে না সরকার। আমরা কেমন সরকারের অধীনে এই দেশে বসবাস করছি, কেমন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীদের অধীনে এই দেশে বসবাস করছি। সড়কে যাতায়াত করছি, যে ছাত্ররা হাফ পা দিতে চাইলে তাদেরকে বাস থেকে টেনে হিসড়ে তাদেরকে আঘাত করা হয়, তাদেরকে প্রহার করা হয়। অন্যদিকে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে বিআরটিএ। সকালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শাহবাগ এলাকায় গণপরিবহনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজকে এখন পর্যন্ত 11টি বাসে জরিমানা করা হয়েছে। বাস তো 30টার উপরে দেখা হচ্ছে বা তার চেয়েও বেশি হবে। তো বাড়তি ভাড়ার আদায়ের অভিযোগটা কম, গত 2-3 দিন ধরে একটু কম আছে এই রুটে। আর হচ্ছে যেগুলো বাসে এখনো হচ্ছে ভাড়ার তালিকা লাগানো নাই, এগুলোই আজকে বেশি জরিমানা হয়েছে। গেটলক এবং সিটিং সার্ভিস বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিআরটিএ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী বেইলি রোডে বেপরোয়া গাড়ি চালিয়ে রিকশা চালক, আরোহী বাবা ও তার কোলের শিশুকে আহত করা প্রাইভেট কারের কিশোর চালককে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার ভোর রাতে তাঁকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া এলাকায় খালার বাড়ি থেকে তাসকিন আহমেদ শাফিকে গ্রেফতার করা হয়। আজ রাতেই ওই কিশোর চালককে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি। এর আগে হাতিঝিল থানার মিরবাগ এলাকা থেকে জব্দ করা হয় ব্যক্তিগত গাড়িটি। গ্রেফতার তাসকিন রাজধানী একটি স্কুলে 10ম শ্রেণীতে পড়ত। তার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী। গত শুক্রবার বিকেলে বেইলি রোডে বেপরোয়া গতিতে প্রাইভেট কার একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে গুড়িয়ে দেয়। এতে রিকশা চালক যাত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ফখরুল ইসলাম ও তার কোলে থাকা 6 মাস বয়সের ছেলে ইব্রাহিম মোহাম্মদ বিন হাসান গুরুতর আহত হন। বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়া ঠিকানা পরিবহনের ড্রাইভার রুবেল ও হেলপার মেহেদি হাসানকে আটক করেছে র্যাব। রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের আটক করা হয় বলে জানায় র্যাব। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। রাতে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিং করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আনম ইমরান খান। এ সময় তিনি জানান, ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি ও তার সাথে অশোভন আচরণ করলে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত জানায় সে। এ ঘটনায় র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। ড্রাইভার ও হেলপারের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এর আগে শনিবার শনির আখড়া থেকে ঠিকানা পরিবহনে বকশীবাজারে আসে ওই শিক্ষার্থী। 25 টাকার ভাড়া 15 টাকা দিতে চাইলে তার সাথে বাগবিতণ্ডায় জড়ায় ওই হেলপার ও শিক্ষার্থী। হাফ ভাড়া তারা হেল্পার নিতে চান না বা ড্রাইভার নিতে চান না, এখান থেকে বাকবিতণ্ড এবং পরবর্তীতে বেশ অশোভন ভাষায় হেল্পার তাকে গালাগালি করে মর্মেই যে কোমলমতি শিক্ষার্থী সে তার কলেজে প্রিন্সিপাল বরাবর অভিযোগ করে। আর হেল্পারকে জিজ্ঞাসাবাদ আমরা জানতে পারি তার সাথে বাকবিতণ্ড হয় এবং সে এটা আমাদের সাথে সেও স্বীকারোক্তিমূলক বলেছে যে সে হাফ ভাড়া নিতে অনিচ্ছুক ছিল। জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ও আমেরিকান 2 শিশু বাবার কাছেই থাকবে। বছরে 3 বার মা এসে শিশুদের কাছে 10 দিন করে থাকতে পারবেন। এই আসা যাওয়ার খরচ দেবেন বাবা, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এই সময় বাংলাদেশে থাকার বাবদ খরচ হিসেবে মাকে নগদ 10 লাখ টাকা দিতেও বলেছেন আদালত। জাপানি চিকিৎসক এরিকো নাকামোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর 2 শিশু সন্তানকে নিয়ে ঢাকায় চলে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান শরীফ। পরে বাংলাদেশে এসে জাপানি মা তার 2 সন্তানকে নিজের জিম্মায় পেতে এবছরের 19 আগস্ট উচ্চ আদালতের শরণাপন্ন হন। উভয় পক্ষের শুনানি এবং 2 শিশুর সাথে কয়েক দফা কথা বলে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রিট চলমান রেখে 2 শিশুকে বাবার জিম্মায় রাখার রায় দেন। বাবার হেফাজতে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 10 দিন করে মা বাংলাদেশে আসতে পারবে, এসে বাচ্চাদের সঙ্গে থাকতে পারবে। বছরে 3 বার এই সমস্ত খরচ বহন করবে বাবা, আর বাকি খরচ যদি লাগে সেগুলো মা। মাসে 2 বার 2 সপ্তাহে উইকলি ভিডিও কল করবে মার সঙ্গে। এই যে মা বাংলাদেশে এসে এতদিন থাকলেন বাচ্চাদের সঙ্গে, তার যে খরচ টরচ ছিল সেটা একটা পূর্ণাঙ্গভাবে 10 লক্ষ টাকা দিতে বলেছে মাকে, বাবা দিবেন। আর আরেকটা বলেছেন
সোশ্যাল ওয়েলফেয়ার প্রতি 3 মাস অন্তর অন্তর বাচ্চাদেরকে দেখে একটা রিপোর্ট জমা দেবে রেজিস্ট্রার অফিসে। পুরো রায় দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান জাপানি মায়ের আইনজীবী শিশির মুনির। এই 3 বারের বাইরেও মা চাইলে বাংলাদেশে এসে তার সুবিধা মতো সময়ে বাচ্চাদের সঙ্গে দেখাশোনা করতে পারবেন। এই ক্ষেত্রে মাকেই তার খরচ বহন করতে হবে। মা এবং বাবা হলো পক্ষ, বাচ্চারা হলো এখানকার আলোচনার বিষয়। এখানে একজন হ্যাপি, আরেকজন অখুশি, একজন খুশি, এই বিবেচনার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো এই বাবা মার দ্বন্দ্ব কমে যাক, এটাই আমরা সবাই চেয়েছিলাম। তারপরেও আদালতে গড়িয়েছে, বাচ্চাদের কাস্টডির ব্যাপারে একটি আদেশ হয়েছে, মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। এই জন্য পরবর্তী পদক্ষেপ লিখিত আদেশ পাওয়ার পরেই আমরা আপনাদেরকে জানাবো। তবে জাপানে থাকা অপর শিশু সন্তানকে নিজের জিম্মায় পেতে বাবা ইমরান শরীফের করা রিটটি খারিজ করে দেয় হাইকোর্টের এই বেঞ্চ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল খাতকে শিল্পের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে অ্যাটকো। একই সাথে টেলিভিশনগুলোকে দ্রুত পে চ্যানেল করা এবং IPTV বন্ধের দাবিও জানানো হয়। টেলিভিশন দিবসের আলোচনায় অ্যাটকো নেতারা এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, টিআরপি নির্ধারণে অন্য দেশগুলো যে পদ্ধতি ব্যবহার করছে শিগগিরই বাংলাদেশেও তা বাস্তবায়ন করবে। বাংলাদেশে এবারই প্রথম অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো পালন করল বিশ্ব টেলিভিশন দিবস। রাজধানীর একটি 5 তারকা হোটেলে খাত সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে হয় আলোচনা সভা। 1996 সালে জাতিসংঘ 21 নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। আলোচনায় বর্তমান সময়ে টেলিভিশন খাতের বিকাশের নানা দিক তুলে ধরেন বক্তারা। একই সাথে প্রযুক্তির আধুনিকায়নের সাথে কিছু চ্যালেঞ্জের কথাও বলেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ ছাড়া কোনো গণমাধ্যমই সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে না, সেটি মুদ্রণ মাধ্যম হোক বা ইলেকট্রনিক মাধ্যম হোক। আমাদের জোরালো দাবি এই যে শুধু লাইসেন্স আছে দেশে এমন টিভি চ্যানেল সমূহ IP প্রোটোকল ব্যবহার করতে পারবে। আমরা আশা করছি যে সরকার অনুমোদনহীন অনিবন্ধিত IPTV বন্ধ করবে, কারণ অনুমোদনহীন এসব টিভি সমাজ, দেশ ও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি বয়ে নিয়ে আসতে পারে। অ্যাটকো নেতারা বলেন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনগুলো দেশের উন্নয়নের সহায়ক ভূমিকা রাখলেও নানা কারণে এখন এই খাত হুমকির মুখে। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিক সহায়তা চান মালিকরা। হঠাৎ করে বললেন যে যাবতীয় বকেয়া শোধ দিতে হবে। আমরা মরিধরি করে যেখান থেকে পারি ধার কর্জ করে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা শোধ দিলাম। আজকে আপনি বলতেছেন যে আপনারা ডিলে করছেন, তার ইন্টারেস্ট দিতে হবে। আজ পর্যন্ত 25 বছরে আমি বিদেশি স্যাটেলাইট ইউজ করছি, 1 বছরও আমি পয়সা দেইনি। এরকম ঘটনা হয়েছে যে 1 বছর পয়সা দেয়নি, তারপরেও তারা একটি পয়সা ইন্টারেস্ট নেয়নি। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আমাদের এই দুর্দিনে এই ইন্টারেস্টটা আপনি মাফ করে দিবেন। বাকি পড়তে পড়তে এমন একটা সিচুয়েশনে চলে গেল যে আমরা আমাদেরই খরচ চালাতে পারছিলাম না। তো তখন সামাও এটা সরকারের ঊর্ধ্বতন মহলে খবরটা যায় এবং তাদেরই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে এই পদক্ষেপগুলো নিতে হয়েছিল। আমি অনুরোধ করব আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে যে টেলিভিশন চ্যানেলগুলিকে এবং টেলিভিশনকে শিল্পের মর্যাদা দেওয়ার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, টেলিভিশন খাতের ওপর যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা নিরসনে কাজ করছে সরকার। এরই মধ্যে বিদেশি চ্যানেলের ক্লিন ফিড নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞাপন নির্মাণ ও প্রচারেও দেশীয় শিল্পী বাধ্যতামূলক করা হচ্ছে। টিআরপি সেটি একটি সংস্থা করত, একটি প্রতিষ্ঠান, সেটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো আমরা অন্যান্য দেশের কিভাবে করা হয়, বিশেষ করে ভারতে কিভাবে করা হয়, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছি। পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা সিদ্ধান্তে এসেছি। সুতরাং এখানে একটি স্বচ্ছতা দরকার, সেই স্বচ্ছতাও আমরা প্রতিষ্ঠা করব। তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার বিষয়ে কাজ করছে সরকার। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের খেলার দিন অন্য দেশকে সমর্থন ও দেশ নিয়ে নেতিবাচক মন্তব্য কাম্য নয়। রোববার সচিবালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান
অস্বীকার করার নয়, তারাও মুক্তিযোদ্ধা। তাদের নামে গেজেট করা হয়েছে। বাংলাদেশ পাকিস্তান খেলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমর্থকদের আচরণে বিষয়টি সরকারের নজরে এসেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। এর আগে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম মোজাম্মেল হকের হাতে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুভাষ শাহের 13 নম্বর জার্সিটি তুলে দেন দলের ম্যানেজার তানজিব মাজার তান্না সহ অন্যান্য খেলোয়াড়রা। বাংলাদেশের সাথে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারো কাছে এটা শোভনীয় মনে হবে না। তো এই কবি অনেক আগেই কয়েকশো বছর আগে বলেছে, যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয় নাও জানি। তো এরা কিছু তো থাকেই, তবে আমরা নিশ্চিত দৃষ্টিতে যেহেতু আসছে, এটা সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা অবশ্যই দেখবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। দুদকের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। এ সময় দুর্নীতিবাজ ও ঘুষখোরদের ঘৃণা করার আহ্বান জানান মঈনুদ্দিন আবদুল্লাহ। দুর্নীতিবাজ নিয়োগদাতার চাকুরি করা ঠিক হবে কিনা তা ভাবার আহ্বানও জানান তিনি বলেন, অযথা কাউকে হয়রানি না করে প্রকৃত আসামিদের গ্রেফতার করা হবে। অনুষ্ঠানে দুদক কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক খান, কমিশনার জহুরুল হক ও সচিব আনোয়ার হোসেন হাওলাদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। দুর্নীতি দমনের জন্য বড় ছোট বিষয় নাই, সবগুলি আমরা সমানভাবে গুরুত্ব দেই। সব দেশেই দুর্নীতি হয়, আমাদের দেশেও হচ্ছে। আমরা এটা প্রতিরোধ করার জন্য সকলে একত্রে কাজ করব অভিন্ন উদ্দেশ্য নিয়ে। শুধুমাত্র দুর্নীতি দমন কমিশন এবং একটা আইনের উপরে নির্ভর করে কিন্তু দুর্নীতি দমন করাটা খুব দুরূহ। চাকরিদাতা যিনি আছেন উনি দুর্নীতি যুক্ত কিনা ওটা জানার পরে যদি তার প্রতিষ্ঠানে চাকরি করেন, তার দুর্নীতিকেই তো সহযোগিতা করা হচ্ছে, তার দুর্নীতি যাবে কোত্থেকে? অহেতুক গ্রেফতার করে তারা হয়রানি হবে। গ্রেফতারের উপযুক্ত হলে তখন গ্রেফতার হবে। দেশের বিভিন্ন জায়গায় নানান আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। সিলেট সেনানিবাসে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হক। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কেক কাটা হয়। এদিকে কুমিল্লা সেনানিবাসের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হারুন। অন্যদিকে যশোর সেনানিবাসের অনুষ্ঠানের উদ্বোধন করেন 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির কমান্ডার এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শাফকাত আলী উপস্থিত ছিলেন। পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। সবশেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনায় মৃত্যু শূন্যের পরদিনই আবারও 7 জনের প্রাণহানি হয়েছে। এই অতিমারিতে প্রায় 21 মাস পর শনিবার মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। গত দিনের তুলনায় বেড়েছে করোনা শনাক্তের সংখ্যাও। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া 7 জনের মাঝে 6 জন পুরুষ ও 1 জন নারী। এড়িয়ে মোট 27,953 জনের মৃত্যু হলো। গত 24 ঘন্টায় 17,135 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 199 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,74,088 জনে। সবশেষ 192 জন সুস্থ হয়ে মোট সুস্থতার সংখ্যা 15,38,198 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টা শনাক্তের হার 1.16, সুস্থতার হার 97.72 এবং মৃত্যুর হার 1.78। মারা যাওয়াদের মাঝে 5 জন ঢাকা বিভাগের, 1 জন চট্টগ্রাম ও 1 জন খুলনা বিভাগের। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একটি অভিনব পদ্ধতিতে জটিল রোগের চিকিৎসা সম্পন্ন হয়েছে। রবিবার এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে জানানো হয়, কিডনি, ফুসফুস ও বার্ধক্য জটিলতা সহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হন এক রোগী। পরীক্ষার পর দেখা যায় তাঁর হৃৎপিণ্ডের একটি ভালভ নষ্ট।
রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ট্রান্স ক্যাথেটার এওর্টিক বাল্ব রিপ্লেসমেন্ট পদ্ধতির মাধ্যমে সফলভাবে বাল্ব প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা। বর্তমানে রোগী সুস্থ আছেন বলে জানানো হয়। এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দেশে তৃতীয়বারের মতো ট্রান্স ক্যাথেটার এওর্টিক বাল্ব রিপ্লেসমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, ডাক্তার শামস মনোয়ার, অধ্যাপক ডাক্তার তামজিদ আহমেদ, অধ্যাপক ডাক্তার একিউম রেজা, ডাক্তার কাজী আতিকুর রহমান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতাহার আলী, AHM ওয়ালিউল ইসলাম, ডাক্তার মোহাম্মদ জুলফিকার হায়দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাক্তার আরিফ মাহমুদ। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সের। বিমান বাহিনী ঘাঁটি বাসারে কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিমান বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে আধুনিক সুবিধা থাকবে 4 তলার এই মাল্টিপারপাস কমপ্লেক্সে। সশস্ত্র বাহিনী দিবসে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের বৈমানিক ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান। BAF শাহীন হলে অনুষ্ঠানে 25 জনকে সংবর্ধনা দেওয়া হয়। কিলো ফ্লাইটের অসামরিক বৈমানিকদেরও সংবর্ধনা দেওয়া হয়। গাজীপুরের কালিয়াকৈরে উদ্বোধন করা হয়েছে ইসলামী ব্যাংকের 380তম শাখা। উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা। তিনি বলেন, করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের ঘোষণা করা 1.35 ট্রিলিয়ন টাকার 28টি প্রণোদনা প্যাকেজে সর্বোচ্চ বিনিয়োগ করেছে ইসলামী ব্যাংক। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুল আলম, ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহ ও কালিয়াকৈর শাখা প্রধান মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিশ্বের সবচেয়ে বড় এয়ার কন্ডিশনার উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান গ্রি এয়ার কন্ডিশনারের 3 দশক পূর্তি উদযাপনে সারা দেশে ইলেকট্রোমার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের চ্যানেল পার্টনারদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্লাবে এই সম্মেলনে প্রতিষ্ঠান দুইটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম গ্রি ব্র্যান্ডের পণ্য বাংলাদেশি গ্রাহকদের কাছে বাজারজাত করা, প্রচার ও প্রসারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুস্তফা মজুমদার ও মোহাম্মদ নুরুল আফসার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। একটি দল মুক্তিযোদ্ধাদের দিয়েছে নামকা ওয়াস্তে সম্মাননা, ধ্বংস করেছে স্বাধীনতার চেতনা, সশস্ত্র বাহিনী দিবসে বলেছেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ না দিলে সরকার পতনের আন্দোলনে হুঁশিয়ারি মির্জা ফখরুলের, সংসদ থেকে সরে যাওয়ার হুমকি বিএনপির এমপিদের। কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া বাসের হেলপার ও ড্রাইভার আটক, বেপরোয়া গাড়ি চালিয়ে 6 মাসের শিশুসহ 3 জনকে আহত করা কিশোর চালকও গ্রেফতার। জাপানি বংশোদ্ভূত 2 শিশু বাবার কাছেই থাকবে, মা 10 দিন করে বছরে 3 বার থাকতে পারবেন মেয়েদের সঙ্গে, রায় হাইকোর্টের। মায়ের আসা যাওয়ার খরচ দেবেন বাবা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।